আমি আপনাদেরকে আজকে যে কেসটা বলছি এটা একটা মেয়ে একটা ছেলের এগেস্টে করেছে, কিন্তু কোনো ছেলেও যদি তোমরা এরকম পরিস্থিতিতে পড়ো, তোমরাও কিন্তু তোমাদের যে ওয়াইফ থাকবে তার উপরেও কিন্তু এরকম কেস করতে পারো। নমস্কার বন্ধুরা, তো আজকে একটা ঘটনা আপনাদেরকে বলছি, মানে ঘটনা না, একটা কথা আপনাদেরকে বলছি। আমি ডিভোর্সের অনেক ভিডিও বানিয়ে দিয়েছি এবং নাল অ্যান্ড ভয়েড অফ ম্যারেজ, মানে বিয়েটাকে ক্যান্সেল করার জন্য অনেক ভিডিও বানিয়ে দিয়েছি। কিন্তু ঘটনাটা হচ্ছে অনেকে না এই পয়েন্টটা, অনেক ক্লায়েন্ট আমার এই পয়েন্টটা বুঝতে পারছে না যে নাল অ্যান্ড ভয়েডটা কি, ব্যাপারটা কি। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে আপনার সঙ্গে যার বিয়ে হয়েছে তার সঙ্গে বিয়েটাকে ক্যান্সেল করা, মানে ডিভোর্স না, কিন্তু ডিভোর্স একটা অ্যানাদার ব্যাপার আর নাল অ্যান্ড ভয়েড একটা আনাদার ব্যাপার। নাল অ্যান্ড ভয়েড আপনার বিয়েটাকে যে রেজিস্ট্রি করেছেন, সামাজিক বিয়ে করেছেন, সেটাকে ক্যান্সেল করতে হবে, সেটাকে কোর্ট থেকে ঘোষণা করতে হবে যে বিয়েটা নাল অ্যান্ড ভয়েড। দেখুন, ডিভোর্স কেস যখনই হয়, ডিভোর্স কেসের পরে একটা মানে ছেলেই বলুন মেয়েই বলুন একটা স্ট্যাম্প পড়ে যায় যে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সই, এরকম একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু নাল অ্যান্ড ভয়েডে কি হয় না, নাল অ্যান্ড ভয়েডে এই ডিভোর্স ব্যাপারটা থাকে না, যে আপনি আগেও যেরকম ছিলেন এখনো সেরকম আছে। আপনার সঙ্গে একজনের বিয়ে হয়েছিল, যে কোনো কারণেই হোক, অনেক কারণ আছে নাল অ্যান্ড ভয়েডের, যেগুলো আমি আজকে আপনাকে অনেকগুলো কারণ বলবো এবং তার সঙ্গে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী আমি আপনাকে কারণগুলো বলবো। এই নাল অ্যান্ড ভয়েডের অনেকগুলো কারণ আছে। সুতরাং নাল অ্যান্ড ভয়েডটা মানে হচ্ছে বিয়েটাকে ক্যান্সেল করা। তো এবার আমি যেটা শুরু করছি আজকে, এটা একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, আপনাদের কিন্তু খুব কাজে লাগবে এই কথা, এই যে জাজমেন্টটা খুব কাজে লাগবে এবং আমার যে আজকে ভিডিওটা হচ্ছে, ভিডিওটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে নাল অ্যান্ড ভয়েডের ব্যাপারে। কারণ নাল অ্যান্ড ভয়েডের আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি ঠিকই, কিন্তু নাল অ্যান্ড ভয়েডের কোনো রকম জাজমেন্ট আজ পর্যন্ত কিন্তু আমি নাল অ্যান্ড ভয়েডের ভিডিওতে দিইনি। আজকে প্রথম আমি নাল অ্যান্ড ভয়েডের একটা জাজমেন্ট কপি দেখে এবং সেটা পড়ে আমি আপনাদেরকে নাল অ্যান্ড ভয়েডের কেসটা বলছি। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী নাল অ্যান্ড ভয়েড হয়েছে এবং আপনাদের যদি জাজমেন্ট কপিটা লাগে তো ডেফিনেটলি আপনারা আমার থেকে হোয়াটসঅ্যাপে জাজমেন্ট কপিটা অবশ্যই নিতে পারেন। জাজমেন্ট নেওয়ার যে প্রসিডিওরটা আছে, যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আমাদের কমিউনিটি ট্যাবেতে গিয়ে দেখে নেবেন, সেখানে সবকিছু লেখা আছে। আর আপনি আমার সঙ্গে লিগাল ডিসকাশন করতে পারেন, নিচেতে লিগাল ডিসকাশন নাম্বার দেওয়া আছে। আপনি দুপুর 2টো থেকে রাত্রি 12টা পর্যন্ত আপনি আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ডেফিনেটলি আমি যতটা পারবো আপনাকে হেল্প করবো এবং জাজমেন্ট আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো যদি আপনার প্রয়োজন হয়। সুতরাং নাল অ্যান্ড ভয়েডের ব্যাপারটা আপনাকে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি এতক্ষণ। নিশ্চয়ই আমি আপনাকে নাল অ্যান্ড ভয়েডের ব্যাপারে অনেক কিছু বললাম, যে মেনলি হচ্ছে বিয়েটাকে ক্যান্সেল করা। এখানে না ডিভোর্সের ব্যাপার আছে, না মেনটেন্যান্সের ব্যাপার আছে, না কোনো কিছু ব্যাপার আছে। একদম বিয়েটাকে জিরো করে দেওয়া হবে, নাল অ্যান্ড ভয়েড মানে জিরো করে দেওয়া হবে বিয়েটাকে, মানে বিয়ে ওদের হয়নি, ক্যান্সেল বিয়েটা। তাহলে জাজমেন্টটা নিয়ে এবার কথা শুরু করি। যে জাজমেন্টটা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে আজকে ডিটেলসে বলে দিচ্ছি। এই কেসটাতে কি হয়, 2010 সালে ছেলে এবং মেয়ে বিয়ে হয় এবং তারা স্বামী স্ত্রীতে পরিণত হয়। 2010 সালের পর থেকেই কিন্তু যে মেয়েটা ছিল, সে মেয়েটার উপরে নানা রকম কিন্তু স্বামী অত্যাচার শুরু করে, এবং মেয়েটা যে পিটিশনে যেরকম দিয়েছে, সে পিটিশন অনুযায়ী আপনাকে কথা বলছি, যে তারা এখন নানা রকম মেন্টাল হ্যারাসমেন্ট করা হতো এবং সে হয়তো কোনো কাজকর্ম ডেফিনেটলি করতো, তার ব্যাংকে কিছু টাকা পয়সা থাকতো, সেই টাকা পয়সাগুলো তার স্বামী তার বিনা অনুমতিতে, বিনা কনসেন্টে কিন্তু টাকা পয়সাগুলো তুলে নিত এবং তাকে নানা রকমভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করতো। সেই জন্য সে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেকশন 25 অনুযায়ী একটা নাল অ্যান্ড ভয়েডের কেস করে ডিস্ট্রিক্ট কোর্টেতে, মানে নিম্ন আদালতে কেস করে। তার সঙ্গে মেনলি আরেকটা কথা বলে যে আমার স্বামীর আগে একটা বিয়ে ছিল এবং সেই বিয়েটা থাকাকালীন সে ডিভোর্স না নিয়ে আমাকে বিয়ে করেছে। সুতরাং এটা কিন্তু একটা ফ্রড হয়ে গেল। সুতরাং এখানে কিন্তু একটা মেন পয়েন্ট হয়ে গেল যে তার যে প্রথম পক্ষের স্ত্রী ছিল, সেই স্ত্রী জীবিত থাকাকালীন তার সঙ্গে ডিভোর্স হয়নি, তাও সে কিন্তু আমাকে না জানিয়ে আমাকে কিন্তু বিয়ে করেছে। এবং তিনি যেটা বলেছে যে আমি একদম ব্যাচেলার, আমার কোনো বিয়ে আগে হয়নি এবং সে এই পক্ষকে বিয়ে করলো, এরকম মেয়েটাকে বলা হয়েছিল। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে যে কেসটা বলছি, এটা একটা মেয়ে একটা ছেলের এগেস্টে করেছে, কিন্তু কোনো ছেলেও যদি তোমরা এরকম পরিস্থিতিতে পড়ো, তোমরাও কিন্তু তোমাদের যে ওয়াইফ থাকবে তার উপরেও কিন্তু এরকম কেস করতে পারো। এটা একটা মেয়ে করেছে, মেয়ে কেসটা জিতেছে এবং
এটা যদি কোনো ছেলে করে, এরকম যদি কোনো কন্ডিশন ছেলের আসে, ছেলেরাও কিন্তু করতে পারে। আমি এই ভিডিওটা স্পেশালি ছেলেদের জন্য বা মেয়েদের জন্য বানাচ্ছি না। একটা মেয়ের ঘটনা আমি বলছি ঠিকই, কিন্তু এরকম বিপদে যদি ছেলেরাও পড়ো, তাহলে কিন্তু তোমরাও কিন্তু এই জাজমেন্টটা ডেফিনেটলি কাজে লাগাতে পারো, কারণ ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু ছেলেটার প্রথমে একটা বিয়ে ছিল এবং সেটা ডিভোর্স হয়নি, তা সত্ত্বেও কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে। আগের পক্ষের যে বিয়েটা ছিল সেটা কিন্তু পুরো সে হাইড বা লুকিয়ে নিয়েছে। সুতরাং এখানে নাল অ্যান্ড ভয়েডের কেস করে দেয় ওয়াইফ, যে ছিল সে নাল অ্যান্ড ভয়েডের কেস করে দেয় ডিস্ট্রিক্ট কোর্টে। এবং ওয়াইফ যে নাল অ্যান্ড ভয়েডের কেসটা করে সেটা সে 2012-তে করে। 2010-এ তাদের বিয়ে হয়েছিল, 2012-তে করে। সুতরাং এখানে কিন্তু আপনারা একটা কনসেপশন লক্ষ্য করবেন যে আমি অনেক সময় বলেছি যে নাল অ্যান্ড ভয়েড বিয়ের 1 বছরের মধ্যেই করতে হয়, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট এই যে জাজমেন্ট অনুযায়ী সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট মানেনি। ঠিক আছে, কারণ সুপ্রিম কোর্টও কিন্তু নিজস্ব তার নিজের পাওয়ার আছে কোনো আইনকে চেঞ্জ করার বা কোনো আইনকে রদবদল করার। সুতরাং এখানে কিন্তু 1 বছরের উপরে হয়ে গেছে, তাও কিন্তু নাল অ্যান্ড ভয়েড জিনিসটা হয়েছে, নাল অ্যান্ড ভয়েডের স্বীকৃতিও মেয়েটা পেয়ে গেছে, সেটা আমি আপনাকে বলছি। সুতরাং নাল অ্যান্ড ভয়েড করতে গেলে যে 1 বছর যে ডিউরেশনটা থাকে সেটা কিন্তু যে 1 বছরই হতে হবে তার কোনো কারণ নেই। সেরকম যদি সলিড পয়েন্ট আপনার কাছে থাকে, সেরকম যদি সলিড গ্রাউন্ড আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি 1 বছর পরেও কিন্তু নাল অ্যান্ড ভয়েড আপনার বিয়ে করতে পারেন, অবশ্যই করতে পারেন। কারণ এই জাজমেন্ট অনুযায়ী কিন্তু আমি আপনাকে কথাগুলো বলছি, ইনফরমেশনগুলো আপনাকে দিচ্ছি। সুতরাং ওয়াইফ যে ছিল সে 2012-তে এই নাল অ্যান্ড ভয়েডের পিটিশনটা করে অ্যাজ পার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সেকশন 25 অনুযায়ী। এবারে ডিস্ট্রিক্ট কোর্টে তিনি মামলা করার পরে ডিস্ট্রিক্ট কোর্ট মামলাটাকে খারিজ করে দেয়। ডিস্ট্রিক্ট কোর্ট মানে না মামলাটাকে এবং খারিজ করে দেয়। তারপরে সেই ওয়াইফ কিন্তু হাইকোর্টে দিয়ে যায়। সুতরাং হাইকোর্ট থেকেও কিন্তু সেরকম সে কোনো রায় পায়নি, কোনো ভালো বিচার পায়নি। তখন তিনি পুরো টোটালি কেসটাকে নিয়ে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যখন কেসটা যায় তখন ঘটনাটা কি ঘটে সেটা আমি আপনাদেরকে বলছি। সুপ্রিম কোর্টে যখন দুই পক্ষকেই ডাকা হয়, দুই পক্ষ ডাকার পরে স্বামীকে ডাকা হয়, স্বামী এসে বলে যে আমি কোনো রকম ফ্রড করিনি, কোনো রকম চিট করিনি, ওর কোনো রকম পয়সা নিইনি, ও আমার প্রতি যা অ্যালিগেশন লাগিয়েছে সবই ফলস, সবকিছু তিনি ফলস বলেছেন, যে কোনো অ্যালিগেশনই আমার প্রতি লাগানোটা ঠিক হয়নি, তার কাছে সেরকম কোনো প্রমাণ নেই, এই কথা স্বামী কিন্তু বলে। স্বামী আরো বলে যে আমার যে আগের পক্ষে বউ আছে তাকে আমি ডিভোর্সও দিয়ে দিয়েছি এবং তাকে সেই কথাটা আমি জানিয়ে কিন্তু আমি এই যে সেকেন্ড পক্ষের আমার যে বউ আছে তাকে আমি বিয়ে করেছিলাম, এই কথাটাও কিন্তু স্বামী বলে। এবং স্বামী আরো বলে যে আমি যে সেকেন্ড পক্ষে যাকে বিয়ে করেছি সে কিন্তু আমাকে থ্রেট দিয়ে বিয়ে করেছে, কারণ সে কিন্তু আমাকে বলেছিল যে তুমি আমাকে যদি বিয়ে থা না করো তাহলে কিন্তু আমি সুসাইড করে নেবো, এরকম সে হুমকি দিয়েছিল, সেরকম থ্রেট দিয়েছিল। সেই কথা শুনেই কিন্তু সে বিয়ে করতে বাধ্য হয় এবং সে বাধ্য হয়েই কিন্তু বিয়েটা করে, এটা কিন্তু স্বামী বলে। সুতরাং আপনারা কিন্তু ব্যাপারটা খেয়াল করুন, ছেলেই হোক আর মেয়েই হোক, জিনিসটা কন্ট্রাডিকশনটা কি চলছে, কেসটা কি চলছে। ঠিক আছে, আপনারা যদি ছেলে হন তো আপনি কাজে লাগাবেন, যদি মেয়ে হন তাহলে আপনি এইভাবেই জিনিসটা কাজে লাগাবেন। তাহলে নেক্সট কথায় আসি। এবং স্বামী বলে যে এখানে কোন রকম ফ্রড সে কিন্তু করেনি। সুতরাং এরকম দুই পক্ষেরই কথা কিন্তু সুপ্রিম কোর্ট শোনে, ছেলের পক্ষের কথাও শোনে, মেয়ে পক্ষের কথাও শোনে। এবং কথা শোনার পরে সুপ্রিম কোর্টে আমি বলেছি সুপ্রিম কোর্টে যে কোনো কেস গেলে কিন্তু খুব ডিপলি ইনভেস্টিগেশন হয় এবং সুপ্রিম কোর্ট কিন্তু তখন ভালোভাবে কেসটাকে ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশন করে যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে এটা কি, সেটা মেন কথা, সেটা আমি আপনাদেরকে বলছি। সুপ্রিম কোর্ট যেটা বলে যে হাজবেন্ডের যে আগের পক্ষের যে বউ ছিল, যে আগের পক্ষের যে ওয়াইফ ছিল, তাকে যে ডিভোর্স দিয়েছে সেরকম ডিভোর্সের কোনো রকম প্রমাণ দিতে পারেনি। এবং আগে যে তিনি ডিভোর্স দিয়েছে সেটা তার যে ডিগ্রি ছিল, তার যে প্রুফ আছে ডিভোর্স হওয়ার পরে যে ডিগ্রিটা পাওয়া যায়, সেই ডিগ্রির কোনো ডকুমেন্টও কিন্তু কোর্টেতে সে জমা করেনি, সে এখনো পর্যন্ত কোর্টেতে দিতে পারেনি। সুতরাং এই যে ব্যাপারটা হয়েছে, আগের পক্ষের যে স্ত্রী ছিল সেই স্ত্রীকে তিনি সেই স্ত্রী জীবিত এবং সেই স্ত্রীকে যিনি ডিভোর্স দিয়েছে তার কোনো রকম ভালো এভিডেন্স, ভালো প্রমাণ, ভালো প্রুফ কিন্তু হাজব্যান্ড দিতে পারেনি। সুতরাং এখানে কিন্তু হাজব্যান্ড টোটালি জিনিসটা ফ্রড করেছে, তখন যে মেয়েটা থাকে সেই মেয়েটা কিন্তু তার এই বিয়েটা নাল অ্যান্ড ভয়েডের ডিগ্রিটা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দেয়। তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। সুতরাং আমি আপনাকে আরেকটা অ্যাক্টের কথা বলে দিচ্ছি, আরেকটা আইনের কথা আপনাকে আমি বলে দিচ্ছি। আরেকটা আইনের কথা যেটা বলছি সেটা হচ্ছে ক্লজ এ সেকশন 4 অনুযায়ী যদি কোনো স্ত্রী বা স্বামী যেই হোক না কেন, আমি এখানে স্বামীর কথাই ধরে নিলাম, যেহেতু স্বামী এখানে জেতেনি কেসটাকে, স্ত্রী জিতেছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো স্বামী, যদি স্ত্রী তার আগের পক্ষের যে স্ত্রী সে যদি লিভিং থাকে, সে যদি বেঁচে থাকে এবং তাকে যদি কোর্ট মারফত
যদি তাকে ডিভোর্সের ডিক্রি সে না দেয়, তাহলে কিন্তু যে সেকেন্ড যাকে বিয়ে করলো সেরকম মেয়ে কিন্তু ডেফিনেটলি কিন্তু তাকে তার বিয়েটা নাল অ্যান্ড ভয়েড অবশ্যই করতে পারে এই জাজমেন্ট অনুযায়ী। সুতরাং আপনাদের যদি প্রয়োজন লাগে তো ডেফিনেটলি আপনারা জাজমেন্টটা নিয়ে নেবেন। তাহলে আমি আপনাদেরকে আবার বলছি যে ক্লজ এ সেকশন 4 অনুযায়ী যদি ছেলে বা মেয়ে যাই হোক না কেন, স্বামী স্ত্রী যেই হোক না কেন, তার যদি এগেনস্টে তার যদি কোনো ওয়াইফের যদি আগে কোনো স্বামী থাকে বা কোনো স্বামীর যদি আগে কোনো ওয়াইফ থাকে এবং সে যদি জীবিত থাকে, তার সঙ্গে যদি ডিভোর্স না থাকে, সুতরাং যদি এরকম যদি ডিভোর্স না থাকে তার সঙ্গে সে যদি দ্বিতীয়বার বিয়ে করে বসে, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক, আপনি কিন্তু এই ক্লজ এই সেকশন অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই নাল অ্যান্ড ভয়েডের মামলা অবশ্যই করতে পারেন এবং এই জাজমেন্টটা আপনি অবশ্যই আপনার কাজে লাগাতে পারেন। ডেফিনেটলি আপনি কাজে লাগাতে পারেন। আপনি কিন্তু বারবার মনে রাখবেন এটা কিন্তু একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন। সুতরাং দুটো বিবাহ কিন্তু কখনোই এটা মানা যায় না, এবং এটা কিন্তু একদম ইলিগাল ব্যাপার যে দুটো বিয়ে করা, সে ছেলেই হোক আর মেয়েই হোক। সুতরাং এরকম দুটো বিয়ের যদি ঘটনা ঘটে, ছেলেদের ঘটুক আর মেয়েদেরই ঘটুক, তারা কিন্তু এই জাজমেন্টটা কাজে লাগিয়ে নাল অ্যান্ড ভয়েডের পিটিশন অবশ্যই করতে পারে। আর একটা কথা মনে রাখবেন যে আমি অনেকগুলো ভিডিওতে আগে আপনাদেরকে বলেছি, দেখুন আস্তে আস্তে আমার কাছে আপডেট আসে। আমি আপনাকে একটু আগেই বললাম আমার নেটওয়ার্ক, আমার যে অ্যাডভোকেট নেটওয়ার্ক আছে সেটা খুবই বড় নেটওয়ার্ক। আমি নেটওয়ার্ক থেকে আমি যে আপডেটগুলো পাই সেগুলো আপনাদেরকে দিয়ে দিই। সুতরাং নাল অ্যান্ড ভয়েডের যে 1 বছরের মধ্যেই নাল অ্যান্ড ভয়েড করতে হবে তা কিন্তু কখনোই না। 1 বছরের পরেও কিন্তু নাল অ্যান্ড ভয়েড করা যায় যদি আপনার এরকম সলিড গ্রাউন্ড থাকে। সুতরাং ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। সুতরাং আপনারা ডিভোর্স করবেন কি করবেন না সেটা পরিস্থিতির উপর নির্ভর করে। আপনারা আপনাদের অ্যাডভোকেটের সঙ্গে ডিসকাস করতে পারেন, বা আমাদেরও অনেক বড় অ্যাডভোকেট টিম আছে, আপনি আমাদের অ্যাডভোকেটের সঙ্গে ডিসকাস করতে পারেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যদি এরকম সলিড গ্রাউন্ড থাকে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড অবশ্যই করতে পারেন। সুতরাং এরকম যদি একটা ফ্রড কেস ডেফিনেটলি থাকে, আর এরকম যদি মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হন, এরকম যদি দুটো বিয়ে এরকম ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি আপনার নাল অ্যান্ড ভয়েডের কেস আপনি অবশ্যই করতে পারেন। তাহলে এই বলে ভিডিওটা আজকে শেষ করলাম। আর আপনাদের যদি লিগাল ডিসকাশনের দরকার হয় তবে দুপুর 2টো থেকে রাত্রি 12টা পর্যন্ত নিচে লেখা নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আর যদি জাজমেন্ট আপনাদের প্রয়োজন লাগে আপনারা ফোন করে যোগাযোগ করবেন, ডেফিনেটলি আমি আপনাদের হোয়াটসঅ্যাপে জাজমেন্ট দিয়ে দেবো, আপনারা সেটা প্রিন্ট আউট করে দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।